where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্বাগতম ছাত্রছাত্রীরা সবাই আমার শুভেচ্ছা নেবে। মালদা জেলা প্রশাসন ও মালদা জেলা শিক্ষা দপ্তর এর উদ্যোগে যে এইচএস অনলাইন ক্লাস শুরু হয়েছে, সেই উদ্দেশ্যে তোমাদের আজকে আমি ক্লাস 11-এর রসায়ন পড়াবো। আমি প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের রসায়নের সহশিক্ষক। এর আগের দিন তোমাদের পরমাণুর গঠনের কিছু অংশ পড়িয়েছিলাম, আর আজকে আরও কিছু এই পরমাণু গঠন সংক্রান্ত কিছু পড়াবো। এই পরমাণু গঠন তোমরা নিচু ক্লাসে অনেকটাই শিখে এসছো, 11-এ তার একটু বেশি তোমাদের পড়তে হবে। বোরের যে পরমাণুর গঠন আজকে আমরা পড়াবো, যেটা তোমরা ক্লাস 9-10-এ কিছুটা শিখেছো। বোরের পরমাণুর মডেল, বোরস অ্যাটমিক মডেল। আচ্ছা, যে কটা আমি প্রথমে বলছি সে কটা অলরেডি তোমরা জানো, 9-10-এ কিছুটা পড়েছ। যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারিদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। এই আবর্তন করার সময় ইলেকট্রনগুলি কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই আবর্তন করার সময় ইলেকট্রনের দুই রকম বল কাজ করে, একটা অভিকেন্দ্রিক, আরেকটি বল অপকেন্দ্রিক। এই দুটি বল যখন সমান থাকে তখন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি অবিরামভাবে চতুর্দিকে ঘুরতে থাকে। আচ্ছা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসংখ্য ব্যাসার্ধের অনেক বৃত্ত কল্পনা করা যায়, কিন্তু ইলেকট্রনগুলো সব ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে না। সেই ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে যে ব্যাসার্ধে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ nh/2π এর সমান হবে। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ m v/r nh/2π, n 1 2 3 4 ইত্যাদি। তাহলে দেখো, কৌণিক ভরবেগ nh/2π এর সমান হতে হবে। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তাহলে এই যে কৌণিক ভরবেগটাকে কিন্তু কোয়ান্টাইজড করা হলো, অর্থাৎ বোরসের যে অ্যাটমিক মডেলটা সেটা কিন্তু দুটো
তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, আর একটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম তত্ত্বের উপর প্রয়োগ করে এই সমীকরণটা এসছে, mvr=ns/2π। 1913 সালে বোরস এই অ্যাটমিক মডেলটা উপস্থাপন করেন। এই অ্যাটমিক মডেলের সাহায্যে তিনি পরমাণুর স্থায়িত্ব এবং পারমাণবিক বর্ণালী এর ব্যাখ্যা করতে পেরেছিলেন। আচ্ছা, 2, ইলেকট্রনগুলো যখন কক্ষপথে আবর্তন করে তখন কিন্তু কোনো রকম শক্তি শোষণ বা বর্জন করে না। অর্থাৎ এই কক্ষপথগুলোকে আমরা স্থায়ী কক্ষপথ বলবো, অর্থাৎ স্টেশনারি অরবিট, স্থায়ী কক্ষপথ। এই স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের শক্তি কিন্তু নির্দিষ্ট থাকে। যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথের শক্তি ইকুয়াল টু ইলেকট্রনের শক্তি হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, যদি বাইরের থেকে তাপ, আলোক শক্তি এগুলো প্রয়োগ করা যায়, তাহলে পরমাণুর কোনো কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছায়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে। এবং যদি তাপ শক্তি বা উচ্চ শক্তির উচ্চ সরিয়ে নেওয়া হয়, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এসে পৌঁছায় এবং কিছু পরিমাণ শক্তি বর্জন করে। এই বর্জিত শক্তি বিকিরণ রূপে নির্গমন ঘটে। এই বিকৃত রশ্মিকে যদি আমরা সূক্ষ্ম বর্ণালী বিশ্লেষণ যন্ত্রের যে প্রিজমের মধ্যে দিয়ে এটাকে যদি পাঠাই, তাহলে কিছু রেখা পাওয়া যাবে, যাকে আমরা বলি রেখা বর্ণালী। আচ্ছা, উচ্চ শক্তি স্তর থেকে ধরি, উচ্চ শক্তি স্তর E2, নিম্ন শক্তি স্তর E1। তাহলে E2 থেকে E1 প্রবেশ করলে, E2 থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি প্রবেশ করলে দাঁড়াবে E2 কি পরিমাণ শক্তি বর্জন করলো? এই শক্তি বর্জন করবে কোয়ান্টা হিসাবে। কোয়ান্টা, এর আগের দিন আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়েছি। কোয়ান্টা হিসাবে এইচ নিউ বিভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ নির্ভর করবে E2 আর E1 এর পার্থক্যের উপর। E2 মাইনাস E1, E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। আচ্ছা, আমরা এখানে একটু আসি, mvr=ns/2π। এখানে n = 1, যেটা তোমরা নিচু ক্লাসে শিখেছো, এটা k শেল বলা হতো। n=2, k l শেল, 3 m শেল ইত্যাদি। এটাই মুখ্য কোয়ান্টাম নাম্বার বলে এনটাকে। n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n, অর্থাৎ k l m এর পরিবর্তে আমরা এখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা n=1, 2, 3 শিখব। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। তাহলে কৌণিক ভরবেগ বিভিন্ন কক্ষপথের মানগুলো কিন্তু বিভিন্ন দাঁড়াবে। তাহলে ঘূর্ণায়মান
ঘূর্ণমান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু নির্দিষ্ট হচ্ছে। আচ্ছা, এই গেল হচ্ছে বোরের পারমাণবিক মডেলের কিছু স্বীকার্য। আচ্ছা, আমরা দেখছি এবার mvr ইকুয়াল টু nh/2π। এটা কিভাবে এলো? তার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে E ইকুয়াল টু s নিউ আমরা শিখেছি। E ইকুয়াল টু s নিউ শিখেছি। আর আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী শিখেছি E ইকুয়াল টু mc স্কোয়ার। ইলেকট্রন সেই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে যে বৃত্তাকার কক্ষে একটি ন্যূনতম একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এরকম। একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আছে মনে করো, ন্যূনতম থাকতে হবে ল্যামডা। এইটাই, এই পুরোটা একটা আছে মনে করো ল্যামডা, কিন্তু বিভিন্ন, এটা ন্যূনতম। তাহলে আমরা বলতে যদি ধরে নেই যে n সংখ্যক পূর্ণ তরঙ্গ একটি বৃত্তাকারের পরিধিতে আবদ্ধ আছে, অর্থাৎ n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য 2πr পরিধিতে সীমাবদ্ধ আছে, তাহলে এটা লিখতে পারি n ল্যামডা ইকুয়াল টু 2πr। তাহলে আমরা E ইকুয়াল টু s নিউ এই জায়গায় লিখতে পারি h ইকুয়াল টু c/λ। তাহলে এই দুটো সমান করে দিই, ch/λ ইকুয়াল টু mc স্কোয়ার। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? mc স্কোয়ার ch ডিভাইড h ইকুয়াল টু mc। এই ল্যামডার ভ্যালু এখানে বসা। আচ্ছা, সি এটা আলোর বেগ। একটা ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি। যদি ইলেকট্রনের বেগ ভি ধরি, ইলেকট্রনের বেগ ভি ধরলাম, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু ভি। তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে এন এইচ ডিভাইডেড বাই mv ইকুয়াল টু 2πr। তাহলে mvr ইকুয়াল টু nh/2π। যেটা আমরা বোরের স্বীকার্যের মধ্যে শিখলাম, mvr ইকুয়াল টু nh/2π। তাহলে প্রথমে আমরা কী করলাম, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে E ইকুয়াল টু s নিউ পেয়েছি, নিউ ইকুয়াল টু c/λ এর আগের দিন আমরা শিখেছি। আইনস্টাইন ইকুয়েশন থেকে ইকুয়াল টু mc স্কোয়ার, এই শক্তি, এই দুটো ইকুয়েশন সমান। এইখান থেকে ল্যামডার মানটা পেলাম, সেই ল্যামডার মান এখানে বসিয়ে mvr ইকুয়াল টু nh/2π পেলাম। n-তম কক্ষপথে একটি ইলেকট্রনের মোট শক্তি যদি ধরি En, তাহলে গণনায় দেখা গেছে এই রাশিটি 2π² m z² e⁴ ডিভাইডেড বাই n² a²। এটা বোর তত্ত্ব প্রয়োগ করে এই ক্যালকুলেশনটা পাওয়া গেছে। En ইকুয়াল টু -2π² m z² e⁴ n² a²। এখানে m ইলেকট্রনের ভর 9.10 ধরে নিলাম, 10⁻⁻28 গ্রাম। জেড
পরমাণু ক্রমাঙ্ক। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1। ই সিজিএস এককে ইর মান হচ্ছে 4.8 10⁻⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এন, এ কক্ষপথের সংখ্যা। এটি যদি 1 হয় তাহলে E1 1 নম্বর কক্ষপথ, তাহলে এটা কক্ষপথের সংখ্যা। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। এর মান হচ্ছে 6.626 10⁻⁻27 আর্ক সেকেন্ড। যদি এই মানগুলো আমরা এখানে বসাই তাহলে ইএন ইকুয়াল টু পাওয়া যাবে -13.6 Z²/n²। জেড হাইড্রোজেনের ক্ষেত্রে 1। আমি যদি হিলিয়াম নেই তাহলে হিলিয়ামের অ্যাটমিক নম্বর 2, তখন 2 বসাবো। 2 নম্বর কক্ষপথে যদি একটা ইলেকট্রনের শক্তি বের করতে চাই তাহলে এন এর ভ্যালু 2 বসাবো। ইলেকট্রন ভোল্ট, এগুলো ছিল সিজিএস এককে, আমরা লিখলাম ইলেকট্রন ভোল্টে। তাহলে আমাদের জানা আছে এটা 1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 1 ভোল্টের মধ্যে বিভব প্রভেদের মধ্যে একটা ইলেকট্রন পাঠালে যে পরিমাণ কাজ হবে 1.6 × 10⁻⁻19 কুলম ইন্টু ভি ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট। তাহলে এটা কুলম ভোল্ট গুণ করলে হয় জুল। এক জুল সমান 10⁻7 আর্ক। তাহলে আমরা লিখতে পারি 1.6 10⁻12 আর্ক। তাহলে এই মানগুলোকে যদি আমরা এই মান দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মানটা পাবো 13.6 × Z²/n²। এত ইলেকট্রন ভোল্ট পাওয়া যাবে আমাদের। আচ্ছা, এবার এই গণনাতে যে সমীকরণটা আমরা পেলাম, এনতম কক্ষপথে একটা ইলেকট্রনের শক্তি, এইটা দিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা দেয় পরীক্ষায়। ধরো বলা হলো হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষপথের শক্তি কত, তখন আমরা এন এর ভ্যালু 2 বসাবো, জেড এর ভ্যালু 1 বসাবো, যে মানটা বেরোবে সেটা। আচ্ছা, এছাড়াও আরও কিছু তোমার সমীকরণ তোমাদের একটু মনে রাখতে হবে, যেমন আর এন, পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন, n²/z × 0.529 আংস্ট্রম। এটা হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.529 আংস্ট্রম। যেমন হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, বলে হিলিয়ামের 2 নম্বর কক্ষের ব্যাসার্ধ কত, তাহলে আমরা এখানে এন এর ভ্যালু 2, দ্বিতীয় কক্ষ, তাহলে 2 বসাবো, জেড এর ভ্যালু 2 বসে যে গণনাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 নম্বর কক্ষপথে হিলিয়ামের ব্যাসার্ধ পাওয়া যাবে। পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, তাহলে জেড আর এন এর মানগুলো বসালেই আমরা পেতে পারি।
পরমাণুর এনতম কক্ষপথ ও প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক? R1 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, যা হবে তাকে আমরা n² দিয়ে গুণ করে দেব। তাহলে 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রথম কক্ষের যা ব্যাসার্ধ তার আমি 16 গুণ করব। nতম কক্ষপথে ইলেকট্রনের বেগ ও প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগের মধ্যে সম্পর্ক কি? প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ এটা, যে পরমাণুটা বলা হবে বা আয়নটা বলা হবে তার অ্যাটমিক নাম্বার, কক্ষপথের সংখ্যা বলা হবে, এটা দিয়ে আমরা চট করে বের করতে পারি। দেখো এখানে V1/n লেখা আছে, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ধরি এটা 1। 2 নম্বর কক্ষপথ নেই, তাহলে আগের যা মানটা আছে 1 নম্বর কক্ষপথে হবে V1/1, 2 নম্বর কক্ষপথে 2 দিয়ে ভাগ হচ্ছে, তার আমার বেগটা কমে যাচ্ছে। আচ্ছা, আমি দুটো প্রবলেম তোমাদের লিখছি, কীভাবে এর সলভ করে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম আয়ন এই তিনটির প্রথম কক্ষগুলির ব্যাসার্ধের অনুপাত কত? এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, হিলিয়ামে একটা ইলেকট্রন, লিথিয়াম 2+, এতেও একটা ইলেকট্রন। তো বোরের থিওরি অনলি একটা ইলেকট্রন আছে এমন পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই তিনটির প্রথম কক্ষগুলির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে দেখো আমাদের এখানে বোর্ডে লেখা আছে এক সমীকরণ, Rn n²/z। এটা লিখি আবার, Rn = n²/z × 0.529 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত লিখব? n। হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে 1, এখানে 1, তার মানে আমাদের মানটা দাঁড়ালো এইটা, 1/1 × 0.529 অ্যাংস্ট্রম। এবার হিলিয়ামের ক্ষেত্রে কত দাঁড়ালো? হিলিয়াম এটা হচ্ছে প্রথম কক্ষগুলির, তাহলে n এর ভ্যালু 1, 1 / স্কোয়ার/2, 0.529। লিথিয়ামে কত হবে? 1/, অ্যাটমিক নাম্বার কত? 3, 0.529। অর্থাৎ দাঁড়ালো হাইড্রোজেন = হিলিয়াম = লিথিয়াম 0.529 আর থাকছে না, তাহলে থাকছে 1:2 1/3 বা 6:3:2। এই তাহলে আমাদের এই সমীকরণে বসালে আমরা সহজেই এই মানগুলো পেতে পারি। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমটা দেখো, হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত? এটা হচ্ছে ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে Rn = R1n²। দ্বিতীয় তাহলে R2 ধরলাম, R1 × 2²। তাহলে R3 কত হবে? R1 × 3²। তাহলে R2 = R3 অনুপাত হবে 4:9। এইভাবে খুব সহজে সলভ করা যাবে। স্বাভাবিকভাবে এই প্রবলেমগুলো সাধারণত কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের দেয় অনেক সময়, সেখানে বড় ক্যালকুলেশন না করে ছোট ছোট ক্যালকুলেশনের মাধ্যমে এগুলোকে সলভ করতে হয়। আমি দুটো এক্সাম্পল দেখালাম। এই সমীকরণগুলো যত পারো এগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা এই সমীকরণে আসছি আবার। En এই সমীকরণটাতে -13.6 z² / n² ইলেকট্রন ভোল্ট।
এনতম কক্ষপথে একটা ইলেকট্রনের মোট শক্তি, মোট শক্তি বলতে কিন্তু স্থিতিশক্তি গতিশক্তির যোগফল বোঝায়। এখানে ঋণাত্মক মান, এই ঋণাত্মক মানের তাৎপর্য তোমাদের কি বলছি, অসীম দূরত্বে যখন একটা ইলেকট্রন থাকে তখন ওর স্থিতিশক্তি 0 ধরা হয়। অ্যাট ইনফাইনিট ডিস্টেন্সে হলে ওর স্থিতিশক্তি স্থিতিশক্তি 0 ধরা হয়। আচ্ছা, অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে আনলে একটা কার্য হয়, অর্থাৎ এই সরণের ফলে একটা কার্য হয়। সেই কার্যই হলো সেই ইলেকট্রনের স্থিতিশক্তি। যেহেতু নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত, তো ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, তো ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াস আর এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। অসীম দূরত্ব থেকে যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে অগ্রসর হবে, এটা ইলেকট্রন অসীম দূরত্বে আছে, যে কক্ষপথে আমি প্লেস করব, সরণ হবে। এই সরণটা হচ্ছে যেদিকে আকর্ষণ বল সেই দিকে সরণটা হচ্ছে। এক্ষেত্রে এই সরণের ফলে যে কার্য হচ্ছে সে ঋণাত্মক কার্য, অর্থাৎ ইলেকট্রনের স্থিতিশক্তি নেগেটিভ। এই কারণে এখানে নেগেটিভ এসে। তাহলে আমরা একটু গণনা করে দেখছি। ইলেকট্রনের মোট শক্তি মাইনাস স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হয়, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখতে পারি -2 গতিশক্তি প্লাস গতিশক্তি তাহলে মাইনাস গতিশক্তি। তাহলে দেখো যে ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মকের মানে এসছে। এবার আমরা যত নিউক্লিয়াস থেকে দূরে যাব, অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন যত দূরে থাকবে তত কিন্তু এই ঋণাত্মকের মান কমতে থাকবে, ক্রমশ কমতে থাকবে। থাকতে একসময় এটা 0 হয়ে যাবে, অর্থাৎ অসীম দূরত্বে এর মান 0 হয়ে যাবে। তাহলে অসীম দূরত্বে একটা ইলেকট্রনের শক্তি 0। আমরা এটার সাহায্যে দেখাচ্ছি যে n = যদি 1 হয়, ধরো এটা শক্তি, এটা n = 1, n = 2, n = 3, এরকম করে করতে করতে n ইনফিনিটি, অসীম দূরত্বে, এটা অসীম দূরত্বে। এখানে en 0 হয়ে যাবে, e 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। এখানে 1 বসালে কত হবে? তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। n = যদি 2 বসাই তাহলে -3.40 ইলেকট্রন ভোল্ট। n এর ভ্যালু 3 বসালে -1.51 ইলেকট্রন ভোল্ট। দেখো মানটা আস্তে আস্তে ঋণাত্মক মানটা কমছে, এই করতে করতে 0-র দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে বিভিন্ন কক্ষপথ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে প্রথমটা 13.6 ইলেকট্রন ভোল্ট, -3.4, পরেরটা 1.1
5 1। অর্থাৎ আমরা যদি এরকম দেখি, এটা 0, এটা হচ্ছে ঋণাত্মক 13.6, আস্তে আস্তে এই মানটা কিন্তু বাড়ছে, অর্থাৎ 0 দিকে যাচ্ছে, এটা ঋণাত্মক আছে বলে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমরা যত দূরে যাব শক্তি স্তরের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, তাই বলছে কিন্তু মানটার থেকে। আচ্ছা, এবার তাহলে তোমরা এবার বুঝতে পারলে যে এই ঋণাত্মক মানের তাৎপর্য। আচ্ছা, এবার আমরা ওই যে বামারের স্থূল সংকেত আমরা দেখিয়েছিলাম একটা সমীকরণ, সেটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/λ আর 1/n1 স্কোয়ার n2 স্কোয়ার, এরকম ছিল। আরটাকে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। বোরের ক্যালকুলেশন থেকে যে ইকুয়েশনটা এসছে, ই এন ইকুয়াল টু -2 π² m z² e⁴ n স্কোয়ার। ধরো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অবতরণ করলো, তাহলে E2 থেকে E1 এ অবতরণ করলো। এই ডেল ই পরিমাণ শক্তি কিন্তু বিকিরণ করলো। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম 2 π² m z², এখানে a স্কোয়ার হবে, 2 π² m z² e⁴ a স্কোয়ার 1/n2 স্কোয়ার মাইনাস 2 π² m z² e⁴ a স্কোয়ার 1/n1 স্কোয়ার। এই তাহলে 2 π² m z² e⁴ a স্কোয়ার, এটা আমরা লিখতে পারি ডেল ই সমান হচ্ছে এইচ নিউ। এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পেয়েছি, এইচ নিউ ইকুয়াল টু c/λ। তাহলে আমরা এই জটা বসাতে পারি CH/λ। তাহলে 1/λ 2 π² m z² e⁴ CH³ 1n1 স্কোয়ার এই সমীকরণটি আর এই সমীকরণটি দেখো, তুলনা করো, তাহলে এইটুকু অংশ কিন্তু কমন আছে। তাহলে 2 π² m z² e⁴ CH³ হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমাদের দাঁড়াবে 2 π² m e⁴ CH³। এই দাঁড়াবে। তাহলে এটাকে আমরা আর বলা হবে, এইটুকে আর। তাহলে আর ইকুয়াল টু 2 π² m e⁴ ডিভাইডেড বাই CH³। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। আর ইকুয়াল টু 2 π² m e⁴ CH³। এইটুকের মানটাকে রিডবার্গ ধ্রুবক বলে, জেড যখন হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে এটা RH 2 π² m e⁴ CH³। এই মানগুলো আমরা বসাই, যদি m এর ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, আলোর বেগ, প্ল্যাঙ্কের ধ্রুবক বসালে মানটা আসবে 109
737 সেন্টিমিটার ইনভার্স। আর পরীক্ষালব্ধ মানটা হচ্ছে 109,678। তাহলে বলা হচ্ছে এখানে এই যে থিওরিটিক্যাল মানটা এক্সপেরিমেন্টাল মানে প্রায় কাছাকাছি। অতএব বোরের সমীকরণটা যে ঠিক আছে এটা তার একটা প্রমাণ। তাহলে এইটুকুর মান কিন্তু এটা যে রিডবার্গ ধ্রুবক বলে, রিডবার্গ RH 2π²m e⁴ CH3, এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। যেহেতু আমি এই জেডের ভ্যালুটা 1 বসিয়েছি। আচ্ছা, এবার আমরা শিখব বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। তাহলে আমরা এই সমীকরণটা নিচ্ছি আবার 1/λ, এখানে আর ধরে দিচ্ছি। আর স্বল্প চাপে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস নিলে তার মধ্যে যদি তাপ প্রয়োগ বা তড়িৎক্ষরণ প্রয়োগ করা হয় তাহলে হাইড্রোজেন অণু ভেঙে হাইড্রোজেন পরমাণু হয় প্রথমে। তারপরে যে হাইড্রোজেন পরমাণুগুলো তাপ শক্তি গ্রহণ করে ওর মধ্যে যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যায়, তাপ শক্তি যদি বা উৎস যদি সরিয়ে নেওয়া হয় তাহলে উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রনগুলো আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে এবং এই শক্তিটা বিকিরণ হিসাবে নির্গত বিকিরণ হতে থাকে। এই বিকৃত রশ্মিটাকে যদি আমরা প্রিজমের মধ্যে ফেলা যায় তাহলে দেখা যাবে দৃশ্যমান এবং অদৃশ্য বিভিন্ন রেখা পাওয়া যাবে। তো বোর যে আমরা যে 5টা সিরিজ শিখেছিলাম, লিম্যান, বামার, পাশেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ, এর মধ্যে আমাদের মেনলি এই তিনটে একটু ভালো করে শিখতে হয়। এটা হচ্ছে অতি বেগুনি রশ্মি রিজিয়ন। এই বামার সিরিজটা পড়বে হচ্ছে দৃশ্যমান অঞ্চলে, ভিজিবল রেঞ্জে। পাশেন বা তার পরবর্তীগুলো হচ্ছে ইনফ্রারেড রিজিয়ন। তো বামারের এই বোরের এই সমীকরণ থেকে এই সিরিজগুলোর ব্যাখ্যা করা যায়। এই যে রেখা বর্ণালীগুলো, যেমন R² এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে সে লিম্যানে পড়বে, বা এখানে যদি 3 ধরি তাও লিম্যানে আসবে। এটা হচ্ছে নিউক্লিয়াস। n = 1, n = 2, n = 3, 4, 5, n = 6। 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে অবতরণ করলো। যে রশ্মি বিকিরণ করবে সেটা কোয়ান্টা শোষিত বা বিকিরিত রশ্মি কোয়ান্টা হিসাবে হয়, S হিসেবে ধরা, H। লিম্যানে পড়বে। এখান থেকে যে বিকৃত রশ্মি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বা তার বর্ণালীর যে রেখাটা পাওয়া যাবে সেটা লিম্যান সিরিজে পড়বে, অতি বেগুনি রশ্মির মধ্যে। সেটা আমরা চোখে দেখতে পাবো না, যন্ত্রের সাহায্যে ধরা যায় ওটাকে। আবার যদি আমরা এখানে বামার ধরি তাহলে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যাবে বামারের আরের ভ্যালু। অর্থাৎ
এই 3 থেকে যখন 2 আসবে, অথবা এখান থেকে 2 এখানে 3, 4, 5 বসালে যেটা হবে সেটা বামার সিরিজের পার্সেন্টটাও তাই আসবে। এটা 3 নম্বর। এইভাবে করে বোর এই পারমাণবিক বর্ণালীগুলো ব্যাখ্যা করেছে, লিম্যান, বামার, পার্সেন, ব্র্যাকেট, ফান্ড। তাহলে বোর্ডের তত্ত্বের সাহায্যে এইসব বিভিন্ন রেখা বর্ণালী যে সিরিজগুলো সেটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে, অথচ এতগুলো রেখা পাওয়া যায় কেন? এই প্রশ্নটা তোমাদের মনে আসা স্বাভাবিক। সামান্য হাইড্রোজেনেও কিন্তু কোটি কোটি হাইড্রোজেন অণু থাকে, এগুলো ভেঙে গেলে সেই পরমাণুগুলো প্রচুর তৈরি হয়। তো বিভিন্ন পরমাণু বিভিন্ন পরিমাণে শক্তি গ্রহণ করে। তাহলে বিভিন্ন পরমাণুগুলো যখন বিভিন্ন পরিমাণ শক্তি গ্রহণ করে, তাহলে উচ্চ শক্তি স্তরে যায় বিভিন্ন, আবার যখন প্রত্যাবর্তন করে বিভিন্ন শক্তি স্তরে প্রত্যাবর্তন করেন, বিভিন্ন নিম্ন শক্তি স্তরে যখন ফিরে আসে, তখন আমাদের এই জন্য আমাদের বিভিন্ন রেখা বর্ণালীগুলো পাওয়া যায়। এবার আমরা শিখব রেখা বর্ণালীর সংখ্যা, সর্বাধিক সংখ্যা কতগুলি হতে পারে। বর্ণালীতে যে রেখা সমূহগুলো পাওয়া যায় তার সংখ্যা নির্ণয় করার জন্য একটা সমীকরণ আছে, n2 - n1। এটা উচ্চ শক্তি, এটা নিম্ন শক্তি। এই ধরো n2-র ভ্যালু হচ্ছে 4, n1-এর ভ্যালু 2। 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে অবতরণ করলো, তাহলে কতগুলি রেখা পাওয়া যাবে? তাহলে আমরা এই সমীকরণে বসাই, 4 - 2 2 + 1 3/2, 3টে রেখা পাওয়া যাবে। দেখো কিভাবে হয়, 3টে রেখা কিভাবে? n = 1, n = 2, n = 3, n = 4। এটা নিউক্লিয়াস। তাহলে 4 থেকে 2 এই ইলেকট্রনটা এখান থেকে এখানে অবতরণ করলো একটা, এখান থেকে এখানে 3 থেকে 2 আরেকটা, হ্যাঁ আরেকটা কি হতে পারে এখান থেকে এখানে। তাহলে মোট আমার 3টে আসলো, 4 থেকে 2, 3 থেকে 2, আবার 4 থেকে 3। এতগুলো সম্ভব আছে কিনা? সম্ভব, এতগুলো রেখা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের 3টি রেখা পাওয়া গেল। এরকম যদি ধরো n2-র ভ্যালু যদি 6 হয়, n1-এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কতগুলি পাওয়া যেতে পারে? তাহলে 6 - 1 × 6 - 1 + 1 / 2, তাহলে 5 × 6/2, 15টি রেখা পাওয়া যাবে। এবার আমরা শিখব আয়নী ভবন। আয়নী ভবন, আজকে আমরা শিখব আয়নী ভবন। তোমরা 9, 10-এ আয়নী ভবন শক্তি সম্বন্ধে পড়ে এসছো। যে পরমাণুর মধ্যস্থ সবচেয়ে বহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে
সেই ইলেকট্রনটা অসীম দূরত্বে স্থাপন করে পরমাণুটাকে আয়নে রূপান্তর করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আয়নীভবন শক্তি বলে। আচ্ছা, আমরা এই সমীকরণ থেকে শিখব যে সমীকরণটা একটা ইলেকট্রনের এনতম কক্ষপথে মোট শক্তি যেটা, এই তাহলে অসীম দূরত্বে আমরা ইলেকট্রনটাকে এন একবার ইনফিনিটি নিচ্ছি আর এন ইকুয়াল টু 1। তাহলে অসীম দূরত্বে যদি আমরা ইলেকট্রনটাকে স্থাপন করি তাহলে ওর শক্তি, ইলেকট্রনের শক্তি 0 হয়। তাহলে আয়নেশন এনার্জি আই বা আয়নীভবন বিভব ই এনার্জি এট ইনফিনিটিতে E1, এটা 0, কারণ হাইড্রোজেন পরমাণুর, ধরে নাও হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর কক্ষপথে আছে, সেটাকে আমরা ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে স্থানান্তর করে হাইড্রোজেনটাকে H+ হিসাবে রূপান্তর করব। তাহলে এই 13.6, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 অ্যাটমিক নাম্বার, n = 1, তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেনকে থেকে H+ রূপান্তর করতে আমাদের কি পরিমাণ শক্তি দরকার হচ্ছে? 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ইলেকট্রনের মোট ঋণাত্মক শক্তি ওর আয়নেশন পটেনশিয়ালের সমান হয়ে যাচ্ছে। তাই দেখলাম আমরা ইলেকট্রনের শক্তি 1 নম্বর কক্ষপথে যে হাইড্রোজেনটা আছে তার শক্তি কত? এইটা দাঁড়াচ্ছে আমাদের, এটা ঋণাত্মক। তাহলে 1 নম্বর কক্ষপথে হাইড্রোজেনের যে ইলেকট্রনের যে শক্তি, এটার সমানই কিন্তু এই মানটা সমান, কিন্তু এই মানটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তা ওই ইলেকট্রনের আয়নীভবন বিভব যে মানটা হবে সেই মানটাই ঋণাত্মক মান হিসাবে যদি আমরা প্রয়োগ করে একটা ইলেকট্রনের পরমাণুর ভিতর যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের শক্তি বলবো। বোরের পরমাণুর এই গঠনের যে সাফল্য এবং উৎকর্ষতা এবং ত্রুটি, বোর তত্ত্বের যে ত্রুটি, এটা আজকে পড়ালাম না, পরের দিন তোমাদেরকে এটা পড়াবো। আগামী সপ্তাহে তোমাদের ক্লাসে বোরের সাফল্য ত্রুটি এ সম্বন্ধে আলোচনা করব, এবং আরও কিছু আছে যেগুলো পরমাণু গঠন সম্বন্ধে, সেগুলো আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো।